নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওর প্রথমেই এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন ডিআইআই এরা আজকের দিনে 1734 কোটি টাকা শেয়ার কিনেছে এবং এফআইআই এরা আজকের দিনে 1427 কোটি টাকা শেয়ার বিক্রি করে দিয়েছে। মানে আজকের দিনেও এফআইআই দের তরফ থেকে বিক্রি কিন্তু মার্কেটে দেখা গেল। এরপরে আমেরিকান মার্কেট, তো ডাউ জোন্স এটা এখন 0.15% নিচে ট্রেড করছে এবং এরই সঙ্গে সঙ্গে যদি কথা বলি এই নাসডাক কম্পোজিট, এখানেও সামান্য নেগেটিভিটি কিন্তু দেখা যাচ্ছে। এই মুহূর্তে 0.39% নিচে চলছে। এরপরে ইন্ডিয়ান এডিআর গুলো, তো ইনফোসিসের এডিআর এটা একদম ফ্ল্যাট পারফরমেন্স করছে। তারপরে এই উইপ্রো এটা 1.5%-এর উপরে বাড়া রয়েছে। তারপরে এই আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা সামান্য লাল নিশানে চলছে। তারপরে এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা সামান্য পজিটিভে রয়েছে। তারপরে যাত্রা অনলাইন এখানে 2.66% তেজি দেখা যাচ্ছে। এবং যদি ডক্টর রেড্ডি ল্যাবের কথা বলি, তো এখানে হালকা নেগেটিভিটি দেখা যাচ্ছে। মানে মোটামুটি ইন্ডিয়ান যে এডিআর গুলো রয়েছে মিক্স পারফরমেন্স দেখাচ্ছে। কিছু এডিআর পজিটিভে চলছে এবং কিছু নেগেটিভে চলছে। আর আমাদের এই গিভ নিফটি তো এটা কিরকম পারফর্ম করছে, তো এই গিভ নিফটি দেখতে পাচ্ছেন একদম ফ্ল্যাট রয়েছে, এই 26,100-র কাছাকাছি রয়েছে। এরপরে যদি কথা বলি আজকের দিনই সোমবার অনেক গুরুত্বপূর্ণ ডেটা আসার কথা ছিল। তো দেখতে পাচ্ছেন সেই সব ডেটার মধ্যে ইন্ডিয়ার যে ইম্পোর্ট এবং এক্সপোর্টের ডেটা সেগুলো এসেছে। তো আমরা যে ইম্পোর্ট করি তো সেই যে পরিমাণ সেটা কমেছে। দেখতে পাচ্ছেন আগে ছিল এই 76 বিলিয়নের ওপরে, তো এগুলো সব ডলারে রয়েছে। আর এবারে কথা এসেছে 62 বিলিয়নের কাছাকাছি। মানে আমাদের ইম্পোর্ট কস্ট অনেক কিন্তু কমেছে। মানে ডোমেস্টিক ডিমান্ড বেড়ে গেছে, বিদেশ থেকে জিনিসপত্র কিন্তু কম আনতে হচ্ছে। এটা কিন্তু মার্কেটের জন্য ভালো। আর আমাদের যে মেন দেখার দরকার সেটা হচ্ছে এক্সপোর্ট। তো আমেরিকা তো এই ট্যারিফ বসিয়ে দিচ্ছে, তার কারণে এই যে এক্সপোর্ট সেটা কি কমে গেছে? তো চলুন সেটাও দেখে নিই। তো এটা দেখতে পাচ্ছেন টোটাল ডেটা, মানে সমগ্র ওয়ার্ল্ডে কত এক্সপোর্ট করি। তো এর আগের মাসে ছিল এই 34 বিলিয়ন। তো সেইখান থেকে এই যে এক্সপোর্ট এটা কিন্তু বেড়েছে, এই 38 বিলিয়ন হয়ে গেছে। মানে প্রায় 4 বিলিয়নের কাছাকাছি এই যে এক্সপোর্ট এটা কিন্তু বেড়েছে। মানে ট্যারিফ বসানো সত্ত্বেও আমাদের এই যে এক্সপোর্ট সেটা কিন্তু আরো বেশি বেড়ে গেল। তো এটাও কিন্তু মার্কেটের জন্য এবং তার সঙ্গে সঙ্গে ইকোনমির জন্য ভালো ব্যাপার। আর দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ার যে ট্রেড ডেফিসিট সেটা কিন্তু 5 মাসের মধ্যে সব থেকে নিচু জায়গায় চলে এলো। তো ট্রেড ডেফিসিট মানে কি? মানে ধরুন আমরা 100 বিলিয়ন ডলারের সামগ্রী ইম্পোর্ট করি সমগ্র বিশ্ব থেকে এবং সেখানে 90 বিলিয়ন ডলারের সামগ্রী এক্সপোর্ট করি সমগ্র বিশ্বে। তো এই যে 10 বিলিয়ন ডলারের ডিফারেন্স এটাকে কিন্তু এই ট্রেড ডেফিসিট বলা হয়। আর সেখানে যদি অন্যটা হতো, মানে আমরা 100 বিলিয়ন ডলারের সামগ্রী ইম্পোর্ট করে থাকি এবং 110 বিলিয়নের সামগ্রী এক্সপোর্ট করে থাকি, তো সেটা কিন্তু হতো ট্রেড সারপ্লাস। কিন্তু যেহেতু দেখতে পাচ্ছেন আমরা যতটা ইম্পোর্ট করি তার থেকেই এক্সপোর্ট কম, তার মানে কি? মানে আমরা ট্রেড ডেফিসিটে রয়েছি। তো সেই যে ডিফারেন্সটা সেটাই কিন্তু অনেকটা কমেছে। তো যদি এর আগের ডেটা দেখেন, দেখতে পাচ্ছেন এই যে ইম্পোর্ট কত হতো এই 76 বিলিয়নের কাছাকাছি আর এক্সপোর্ট কত 34 বিলিয়নের কাছাকাছি। মানে বলতে পারেন এই 42 বিলিয়ন ডলারের একটা ডিফারেন্স দেখা যাচ্ছে। কিন্তু বর্তমানের হিসাবে যদি দেখেন তাহলে এটা এই 62 রয়েছে, মানে এই ইম্পোর্টটা, আর এক্সপোর্ট কত 38, মানে 24-এর কাছাকাছি ডিফারেন্স দেখা যাচ্ছে। তো এই যে ডিফারেন্সটা এটাই কিন্তু অনেকটা কমেছে। তো সেটাই দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে এই যে ট্রেড ডেফিসিট এটা কিন্তু 5 মাসের মধ্যে সর্বনিম্ন জায়গাতে চলে এসেছে। তো এটা কিন্তু ইকোনমির জন্য যথেষ্ট ভালো ব্যাপার। এই যে ট্রেড ডেফিসিট এটা দেখতে পাচ্ছেন কত পার্সেন্ট পড়ে গেছে এই নভেম্বর মাসে, এর আগের মাসের তুলনায় 61% পড়েছে। তো এই এক্সপোর্ট এটা বেড়ে যাওয়ার কারণেই কিন্তু এই যে ট্রেড ডেফিসিট এটা কমে গেছে। তো এটাই সব জায়গায় দেখতে পাবেন যে ইউএস এর ট্যারিফের পরেও ইন্ডিয়ার যে এক্সপোর্ট এটা অনেকটা বেড়ে গেছে। আর আগের যে ডেটাগুলো দেখালাম এগুলো তো সমগ্র বিশ্বের ডেটা। আর শুধুমাত্র আমেরিকাতে এই যে এক্সপোর্ট সেটা কেমন হয়েছে, আমেরিকা তো ট্যারিফ বসিয়েছে। তো যদি দেখেন এই ট্যারিফ বসানোর পরেও আমেরিকাতে ইন্ডিয়া থেকে যে এক্সপোর্ট সেটা কিন্তু 22.6% বেড়ে গেছে। বেড়ে কত হয়েছে 7 বিলিয়ন ডলার। তো যেটা নভেম্বর মাসের ডেটা। তো বুঝতে পারছেন ট্যারিফ থাকাতেই এত ভালো এক্সপোর্ট কিন্তু দেখা যাচ্ছে। আর এরপরে যদি এই ট্রেড ডিল হয়, ট্যারিফ কমে যায়, তাহলে এই যে ইকোনমি সেটা কিন্তু আরো বেশি বুস্ট হবে। এরপরে যদি কথা বলি ট্রেড ডিলের ব্যাপারে, তো ট্রেড ডিলের ব্যাপারে অনেক পজিটিভ কথা সামনে আসছে। তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ইউএস ক্লোজ টু ফ্রেমওয়ার্ক ট্রেড ডিল, মানে এই যে ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে ট্রেড ডিলের যে ফ্রেমওয়ার্ক সেটা সেট হয়ে গেছে প্রায়। কিন্তু দেখতে পাচ্ছেন এই যে টাইম লাইন সেটা কিন্তু এখনো ফিক্স হয়নি। তো এই রাজেশ আগরওয়ালজি তিনি কিন্তু এই কথা বলেছেন। তো এই রাজেশ আগরওয়ালজি ইনি হচ্ছেন কমার্স সেক্রেটারি। তো এই ট্রেড ডিলের ব্যাপারে কোনো যে টাইম লাইন এখনো ফিক্স করা হয়নি, এর পেছনে একটা কারণকে মনে করা হচ্ছে। তো যদি দেখেন এই আমেরিকাতে যে সুপ্রিম কোর্ট রয়েছে সেখানে বিভিন্ন দেশে এই ট্রাম্প যে ট্যারিফ বসাচ্ছে সেই নিয়ে কেসও চলছে এবং এই ডিসেম্বর মাসের শেষের দিকেই তার যে শুনানি সেটা হতে চলেছে এবং এই ব্যাপারে আরো নতুন তথ্য সামনে আসছে। তো দেখতে পাচ্ছেন এই আমেরিকার যে বিভিন্ন ল মেকাররা রয়েছে তারা কিন্তু এটাই বলছে যে ইন্ডিয়া একটা বড়
বড় ইম্পর্টেন্ট পার্টনার। তো এই ট্রাম্পের যে অবৈধ ট্যারিফ সেটা বন্ধ করার জন্য তারা কিছু প্রস্তাবও কিন্তু সামনে রেখেছে। তো এর আগেও সুপ্রিম কোর্টে যখন এই ট্যারিফ নিয়ে শুনানি চলছিল তখন সুপ্রিম কোর্ট কিন্তু ট্রাম্পের যে বেশিরভাগ ট্যারিফ সেগুলোকে অবৈধই বলছিল, মানে ট্রাম্প কিন্তু সরাসরি কোনো যুক্তি দিতে পারছিল না। এবং এরপরে যখন ফাইনাল আউটকাম আসবে তখন হয়তো ট্রাম্প হেরেই যাবে। কিন্তু ধরুন তার আগেই ইন্ডিয়ার সঙ্গে এই ট্রেড ডিল কমপ্লিট হয়ে গেল, তাহলে কিন্তু যেরকম পরিমাণে ট্যারিফ লাগু করা হবে সেটাই পেমেন্ট করতে হবে। তো সেই কারণে কিন্তু ইন্ডিয়া এখনো এই যে ট্রেড ডিল সেটা কমপ্লিট করছে না। মানে আমেরিকাতে এই ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ নিয়ে যে কেস চলছে সেটা মেটার পরেই কিন্তু এই যে ট্রেড ডিল সেটা কমপ্লিট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে আরো কিছু ইম্পর্টেন্ট ডেটা এসেছে, যেমন WPI ডেটা মানে হোলসেল প্রাইস ইন্ডেক্স এর যে ডেটা সেটা এসেছে। তো দেখতে পাচ্ছেন এই যে হোলসেল প্রাইস ইন্ডেক্সের ডেটা এটা ভালো এসেছে এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার যে আনএমপ্লয়মেন্টের ডেটা সেটাও এসেছে। তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার যে আনএমপ্লয়মেন্ট রেট সেটাও কিন্তু অনেক পড়েছে এই নভেম্বর মাসে। এই রেট এটা কিন্তু 4.7% নেমে এসেছে। আর এরপরে যদি কথা বলি এভিয়েশন সেক্টর নিয়ে, তো এভিয়েশন সেক্টর নিয়ে এই যে উইন্টার পার্লামেন্ট সিজন চলছে সেখানে অনেক দাবি সামনে রাখা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই সিভিল এভিয়েশন মিনিস্টার তিনি কিন্তু এটা বলেছেন যে গভর্নমেন্ট প্ল্যান্স মেড ইন ইন্ডিয়া এয়ারক্রাফট মানে ভারতের মধ্যে এই যে এয়ারক্রাফট সেগুলো তৈরি হবে, এরকম কথাই কিন্তু বলেছেন। আর দেখুন এটা কিন্তু রিপোর্টের মাধ্যমে সামনে আসছে না, এই সিভিল এভিয়েশন মিনিস্টার তিনি কিন্তু এই কথা বলেছেন। তো এখানে এয়ারক্রাফট বলতে এই যে যুদ্ধক্ষেত্রে যে হেলিকপ্টার ব্যবহার করা হয়, যে এয়ারক্রাফট ব্যবহার করা হয় সেগুলোর কথা কিন্তু বলা হচ্ছে না। এই সিভিল এভিয়েশন সেক্টরে যে এয়ারক্রাফট ব্যবহার করা হয় মানে যেগুলোতে মানুষ যাতায়াত করেন, তো সেইগুলো মেড ইন ইন্ডিয়া তৈরি করার কথা কিন্তু বলা হচ্ছে। আর এই ধরনের যে এয়ারক্রাফট গুলো এইগুলো কিন্তু ইন্ডিয়াতে তৈরি হয় না, এইগুলো বিদেশ থেকে আমদানি করতে হয়। তো এই সেগমেন্টে দুখানা বড় বিদেশি কোম্পানির নাম রয়েছে। যদি দেখেন এই এয়ারবাস এর 56% মার্কেট শেয়ার রয়েছে এবং বোয়িং এর মার্কেট শেয়ার রয়েছে 40%-এর কাছাকাছি এবং আরো অন্যান্য কিছু রয়েছে তাদের খুব কম মানে 4%-এর মধ্যে মার্কেট শেয়ার রয়েছে। তো ব্রাজিলের কিছু কোম্পানি রয়েছে, চায়নার কোম্পানি রয়েছে, এরকম ছোটখাটো কোম্পানি রয়েছে, মানে দুখানাই বড় বড় কোম্পানি এয়ারবাস এবং বোয়িং। তো ভারতের মধ্যে এরকম যে এয়ারক্রাফট সেগুলো তৈরি করার কথা কিন্তু বলা হচ্ছে। তো এই এভিয়েশন মিনিস্টার তিনি কিন্তু লোকসভাতে এই কথাটা বলেছেন এবং তিনি এটাই বলছেন যে খুব এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনই এই যে এয়ারক্রাফট এগুলো কিন্তু ভাড়া করা যেতে পারে। তো এই এভিয়েশন সেক্টরে ভালো ডিমান্ডও দেখা যাচ্ছে। তো সেই কথা মাথায় রেখেই কিন্তু ইন্ডিয়ার মধ্যে এই যে এয়ারক্রাফট সেগুলো তৈরি করার কথা বলা হয়েছে। তো এই এয়ারক্রাফট তৈরি করার কথা বলতে গেলে একটি কোম্পানির নাম প্রথমে মাথায় আসে, সেটা হচ্ছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড এবং এর সঙ্গে যুক্ত আরো ছোটখাটো ডিফেন্সের কোম্পানিও কিন্তু রয়েছে যারা এয়ারক্রাফট তৈরির সঙ্গে যুক্ত। তবে প্রাথমিকভাবে বলতে গেলে এই যে হিন্দুস্তান এরোনটিক্স বা হ্যাল এরই কিন্তু এই অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন এটা শুধুমাত্র প্রস্তাব রাখা হয়েছে, কিন্তু এই যে ফাইনালাইজেশন সেগুলো করতে অনেক দেরি হবে। তবুও যদি চান যে সমস্ত কোম্পানিগুলো এই এয়ারক্রাফট তৈরির সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত সেগুলোকে নজরে রাখতে পারেন এবং তার মধ্যে একটা বড় কোম্পানি হচ্ছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, কারণ এই কোম্পানির যুদ্ধক্ষেত্রে যে হেলিকপ্টার তার সঙ্গে সঙ্গে আর্মির এয়ারক্রাফট এগুলো তৈরি করার এক্সপিরিয়েন্স রয়েছে। এরপরে কথা বলবো এম্বার এন্টারপ্রাইজেস লিমিটেড আজকের দিনে প্রায় 3.5%-এর কাছাকাছি বেড়েছে। তো কোম্পানির যে ম্যানেজমেন্ট রয়েছে তারা তাদের এই গাইডেন্স নিয়ে পজিটিভ তথ্য সামনে রেখেছে এবং তারপরে বিভিন্ন ব্রোকার এই স্টকটার প্রতি বুলিশ হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে সিএলএসএ রয়েছে এরাই আউট পারফর্ম রেটিং দিয়েছে এবং টার্গেট প্রাইস কত দিয়েছে, তো অপর সাইডে টার্গেট প্রাইস দিয়েছে। তো এই সিএলএসএ এরা আশা করছে এই স্টকটা 8,400 পর্যন্ত যেতে পারে। আর বর্তমানে দাম কত, বর্তমানে 6,790 চলছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে নুভামা এরাও একটা বড় টার্গেট দিচ্ছে, বাই রেটিং দিচ্ছে, এরাই 9,100 টার্গেট দিয়েছে। তো এই সমস্ত কারণেই স্টকটা আজকে বেড়েছে। এরপরে যদি কথা বলি কেমিক্যাল সেক্টরের ব্যাপারে, তো কেমিক্যাল সেক্টরে থাকা কোম্পানিগুলো অনেকদিন ইনভেস্টরদের ভুগিয়েছে। তো আজকের দিনে কিছুটা বাড়লেও যদি একটু লম্বা চার্ট দেখেন, এর আগের ভিডিওতেও দেখিয়েছিলাম 1 মাসেও ডাউন দেখবেন, 6 মাসেও ডাউন, তারপরে ওয়াইটিডি মানে জানুয়ারি থেকেও ডাউন, তারপরে 1 বছরেও ডাউন হয়েছে এবং 5 বছরেও এই স্টকটা কিন্তু প্রায় 40%-এর কাছাকাছি ডাউন। এবং এর সঙ্গে সঙ্গে আরো একটা কোম্পানি বেড়েছে দীপক নাইট্রাইট, এটাও দেখতে পাচ্ছেন আজকে 3.5% বেড়েছে, কিন্তু লম্বা চার্ট প্যাটার্ন খুব একটা ভালো নয়। 6 মাসে প্রায় 18% ডাউন, 1 বছরে দেখতে পাচ্ছেন 41%-এর কাছাকাছি ডাউন। তো সমগ্র কেমিক্যাল ইন্ডাস্ট্রিতেই কিন্তু এরকম ডাউনফল দেখা যাচ্ছে। তো এর পেছনে অনেক কারণ রয়েছে। প্রথমত যদি দেখেন কোম্পানিগুলো অনেক টাকা ইনভেস্ট করে বসে রয়েছে, কিন্তু সেই হিসেবে এই যে কেমিক্যালের ডিমান্ড এটা কিন্তু অনেকটাই কমে গেছে। তো এই কোম্পানিগুলো আগে ভেবেছিল এদের যে ডিমান্ড সেগুলো অনেক বাড়বে, সেই কারণে কিন্তু প্রচুর টাকা ইনভেস্ট করেছিল। তো এটা একটা কারণ। এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন এই কেমিক্যাল সেক্টরে কিন্তু চায়নার আধিপত্য রয়েছে। তো সারা বিশ্বে যত কেমিক্যাল ব্যবহার করা হয় তার 30% কিন্তু এই চায়না সরবরাহ করে থাকে। মানে আমাদের ইন্ডিয়ার যে কেমিক্যাল সেক্টরের কম্পিটিটর সে কিন্তু অত্যন্ত স্ট্রং। এবং তার সঙ্গে সঙ্গে কেমিক্যাল সেক্টরের যে কাঁচামাল সেখানে এই যে ক্রুড অয়েল এটার ব্যবহার করা হয়। তো এই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর এই ক্রুড অয়েলের যে প্রাইস সেখানে প্রচুর ভলিটিলিটি দেখা গেছে। তো এটাও একটা কারণ। এবং তারই সঙ্গে সঙ্গে যদি কথা বলি, এটা দেখতে পাচ্ছেন এই জানুয়ারি 30 মানে এই বছরের প্রথম দিকের ডেটা এবং ফেব্রুয়ারির 1 তারিখের আগের ডেটা মানে বাজেটের আগের ডেটা। তো তখন মনে করা হচ্ছিল এই যে কেমিক্যাল ইন্ডাস্ট্রি এরাই পিএলআই স্কিমের সুবিধা পেতে পারে, তার সঙ্গে সঙ্গে কেমিক্যাল হাবস
ইনভার্টেড ডিউটি এইগুলো সুবিধা পেতে পারে, কিন্তু বাজেটে এই কেমিক্যাল সেক্টর নিয়ে সেরকম কোনো বড় ঘোষণাই হয়নি। তো এটাও একটা কারণ ছিল। এবং তার সঙ্গে সঙ্গে যদি কথা বলি, এই কোম্পানিগুলো যত পরিমাণে স্টক করে রেখে দিয়েছে সেই অনুযায়ী কিন্তু ডিমান্ডও নেই। এই দিওয়ালির আগেই দেখতে পাচ্ছিলেন এই যে কেমিক্যাল সেক্টর, সেখানে কিন্তু উইক পারফরমেন্সই দেখা যাচ্ছিল, কারণ এই যে কেমিক্যালের ডিমান্ড সেগুলো কিন্তু অনেকটাই কমেছে। তো এসব কারণগুলোর জন্য কিন্তু কেমিক্যাল সেক্টরে অনেকটা ডাউনফল দেখা যাচ্ছে। আর দেখুন মার্কেটে কিন্তু এরকম যে সাইকেল এগুলো চলতেই থাকে, একসময় আসবে এই যে কেমিক্যাল সেক্টর এটাও কিন্তু আউট পারফর্ম করবে। এরপরে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, তো এই কোম্পানি সাকসেসফুল বিডার হিসেবে কিছু অর্ডার পেয়েছে। তো কিসের জন্য দেখতে পাচ্ছেন, টু এস্টাবলিশ ইন্টারস্টেট ট্রান্সমিশন সিস্টেম ফর দ্য প্রজেক্ট নেমলি ইন্টার রিজিওনাল স্টেডিং বিটুইন এসআর গ্রিড অ্যান্ড এয়ার গ্রিড, মানে এই গ্রিড সংক্রান্ত একখানা বিড কিন্তু এই কোম্পানি জিতেছে। তারপরে যদি কথা বলি ক্যানফিন হোমস লিমিটেড, তো এই কোম্পানি তার 7 টাকা করে ইন্টারিম ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে, এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি তাদের যে ম্যানেজিং ডিরেক্টর বা এমডি তাকেও কিন্তু রিঅ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে। তো এই যে ডিভিডেন্ডটা এটাই জানুয়ারি 13 তারিখের মধ্যে পেমেন্ট করা হবে। আর এর রেকর্ড ডেট কবে দেখতে পাচ্ছেন, এই ডিসেম্বর 19 তারিখে রেকর্ড ডেট রয়েছে। তারপরে কথা বলবো ডেলিভারি, তো এই কোম্পানির কি খবর আসছে, তো দেখতে পাচ্ছেন এই ডেলিভারি লঞ্চেস অন ডিমান্ড ইন্ট্রাসিটি শিপিং সার্ভিস ইন মুম্বাই হায়দ্রাবাদ। তো এই কোম্পানিটা একই শহরের মধ্যে এই যে শিপিং সার্ভিস সেটা কিন্তু চালু করে দিয়েছে। তো এই মুম্বাই এবং হায়দ্রাবাদে এই যে সার্ভিস সেটা চালু হয়েছে। তো এর মাধ্যমে কি হবে, তো যে কোনো জিনিস 15 মিনিটের মধ্যে পিক আপ করতে পারবেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনি চাইলে এই শহরগুলোর মধ্যে যদি থাকেন তো এই শহরগুলোতে লোকাল ডেলিভারির ব্যবস্থাও কিন্তু এই ডেলিভারি কোম্পানিটা করে দেবে। মানে চিঠিপত্র বলুন, কোনো পার্সেল বলুন, তো একই শহরের মধ্যে থেকে সেই শহরের মধ্যেই আপনি কিন্তু পাঠাতে পারেন। তো এই নতুন সার্ভিস এই কোম্পানিটা চালু করলো। এরপরে এই আরবিএল ব্যাংক লিমিটেড, তো কোম্পানির সিএফও ভুবনেশ থারাশঙ্কর তিনি রেজিগনেশন দিয়েছেন। কি কারণে দিয়েছেন, দেখতে পাচ্ছেন পার্সু এক্সটার্নাল অপরচুনিটিস, মানে অন্যান্য জায়গায় ভালো কাজের সুযোগ খোঁজার জন্যই কিন্তু তিনি এখানে কাজ ছেড়েছেন। এরপরে আয়ন এক্সচেঞ্জ ইন্ডিয়া লিমিটেড, তো এই কোম্পানিটা কি কাজ করে থাকে, এই কোম্পানিটা মূলত ওয়াটার ট্রিটমেন্ট সেগমেন্টে কাজ করে। দেখতে পাচ্ছেন এই ওয়াটার সাইকেল ফ্রম প্রি ট্রিটমেন্ট টু প্রসেস ওয়াটার ট্রিটমেন্ট, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, তারপরে রিসাইকেল, জিরো লিকুইড ডিসচার্জ, তারপরে সিওএস ট্রিটমেন্ট, তার সঙ্গে সঙ্গে প্যাকেজ যে ড্রিঙ্কিং ওয়াটার এগুলো তৈরি করে, সি ওয়াটার ডিসালিনেশন, এই কাজও কিন্তু এই কোম্পানি করে থাকে। তো কোম্পানির জন্য কি খবর আসছে, তো এই কোম্পানিটা 205 কোটি টাকার একটি অর্ডার পেয়েছে। তো এই রেজন এনার্জি এর তরফ থেকে পেয়েছে। তো এই ওয়াটার ট্রিটমেন্ট ব্যাপারে এই অর্ডার পেয়েছে। তো এই 205 কোটি অর্ডার কিন্তু এই কোম্পানির জন্য বড় অর্ডার। তো যদি কোম্পানির মার্কেট ক্যাপ দেখেন, দেখতে পাচ্ছেন 4000 কোটির মার্কেট ক্যাপ রয়েছে। তো সেই হিসেবে কিন্তু অনেক বড় অর্ডার এই কোম্পানি পেয়েছে। তারপরে একটি কোম্পানি বিএল কাশ্যপ অ্যান্ড সন্স লিমিটেড, তো আজকের দিনে 4%-এর উপরে বেড়েছে। এই কোম্পানির মার্কেট ক্যাপ কত, এই 1000 কোটির কিছুটা উপরে রয়েছে, এবং এই কোম্পানিও কিছু অর্ডার পেয়েছে। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা প্রায় 617 কোটি টাকার একটি অর্ডার পেয়েছে এই 7 ভাগ সিকেসি এই কোম্পানির তরফ থেকে। তো মানে কোম্পানির যেরকম মার্কেট সাইজ তার প্রায় হাফ অর্ডার কিন্তু এই কোম্পানিটা পেয়েছে। এরপরে যদি কথা বলি ডাবর ইন্ডিয়া লিমিটেড, তো এই কোম্পানির জন্য কিছু খবর সামনে আসছে। তো এই ট্রেডমার্ক সংক্রান্ত কিছু খবর সামনে আসছে। তো দেখতে পাচ্ছেন দিল্লি হাইকোর্ট গ্র্যান্ট রিলিফ টু ডাবর, মানে ডাবরের জন্য এটা পজিটিভ ব্যাপার। রেস্টেন্স ইউজ অফ ওয়েলফোর্ড পুদিনহারা মার্ক, তো দুখানা কোম্পানি রয়েছে, একটা হচ্ছে ডাবর ইন্ডিয়া এবং তার সঙ্গে সঙ্গে এই ওয়েলফোর্ড ফার্মা। তো এই দুটো কোম্পানির মধ্যে কেস চলছিল এই পুদিনহারা এই ব্র্যান্ড নামটা নিয়ে। তো এই দিল্লি হাইকোর্ট তারা এটাই বলে দিয়েছে ডাবর ইন্ডিয়া এই কোম্পানিটা বহুদিন ধরে এই যে পুদিনহারা এই ট্রেডমার্কটা ইউজ করে আসছে, এবং সেই কারণে ওয়েলফোর্ড ফার্মা এই কোম্পানিটা এই যে পুদিনহারা এই ব্র্যান্ড নেমটা আর ইউজ করতে পারবে না। কারণ এই দুটো কোম্পানি একই ব্র্যান্ড নেম ইউজ করলে দুটো কোম্পানির যে প্রোডাক্ট সেই নিয়ে কিন্তু পাবলিকদের মধ্যে কনফিউশন তৈরি হচ্ছে। তো এই খবরটা কিন্তু ডাবর ইন্ডিয়ার জন্য ভালো খবর। তো এটাই সেই প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যেটা নিয়ে কিন্তু বিতর্ক চলছিল। এরপরে ইন্ডিয়ান রুপি, তো আস্তে আস্তে ক্রমাগত দুর্বলতার দিকে এগোচ্ছে। দেখতে পাচ্ছেন এই 90.7 কাছাকাছি উঠে গেছে। আর এই গোল্ড, তো গোল্ড একদম টপ লেভেলে 1,34,960 চলছে। এবং যদি সিলভারের কথা বলি, তো সিলভারেই পড়েছিল, দেখতে পাচ্ছেন প্রায় এই 1,90,000-এর কাছাকাছি চলে এসেছিল, সেখান থেকে কিন্তু অনেকটাই রিকভারি করে ফেলেছে, প্রায় 1,97,970-এর কাছাকাছি রয়েছে। আর বিটকয়েন, তো বিটকয়েনে অনেকটাই পতন দেখা গেছে, এই মুহূর্তে 2.54% ডাউন, এবং এই 86,000-এর নিচে কিন্তু চলে এসেছে। আর এই ইথেরিয়াম, তো ইথেরিয়ামে এই বিটকয়েনের মতোই সেম প্যাটার্ন দেখা যাচ্ছে, এতেও অনেকটা ডাউনফল দেখা যাচ্ছে, 3.46% নিচে। আর ভিডিও শেষে এই আমেরিকান মার্কেট একবার দেখে নেবো। তো যদি ডাও জোন্সের কথা বলি, ডাও জোন্স এই মুহূর্তে 0.31% ডাউন, এবং এই নাসডাক কম্পোজিট এটা কেমন পারফর্ম করছে, তো যদি এই নাসডাক কম্পোজিটের কথা বলি এখানেও কিন্তু ডাউনফলই দেখা যাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।